সাবমেরিন, যেটাকে বলা হয় সমুদ্র রক্ষক। হ্যাঁ ভিউয়ার্স, যেই দেশের কাছে সাবমেরিন আছে সেই দেশের সমুদ্র কিন্তু একদমই নিরাপদ। তবে এখানে একটা কথা রয়েছে, সাবমেরিন হলেই কিন্তু হবে না, সেটা কিন্তু শক্তিশালী হতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যেই দেশের কাছে যত বেশি শক্তিশালী সাবমেরিন রয়েছে সেই দেশ তত বেশি শক্তিশালী সমুদ্রপথে, এবং সমুদ্রপথে সেই দেশ সব থেকে বেশি নিরাপদ। আশা করি ভিউয়ার্স আপনারা আমার কথার মানেটা বুঝতে পারছেন। তো যাই হোক, এখন মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আয়তনে খুবই ছোট একটা দেশ, কিন্তু বাংলাদেশের কাছেও কিন্তু দুইটা সাবমেরিন রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এখন কথা হচ্ছে সেই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল। এক কথায় বলতে গেলে বাংলাদেশের কাছে থাকা সাবমেরিনগুলোর ক্ষমতা কতটুকু, বিস্তারিত ভিউয়ার্স আজকের ভিডিওতেই সবকিছু জানতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বাংলাদেশের সাবমেরিনগুলোর ক্ষমতা সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবে। তাহলে চলুন আর বেশ কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, বর্তমান যুগে সাবমেরিন যুদ্ধক্ষেত্রে অন্যতম শক্তিশালী একটি অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যাদের হাতে যত বেশি উন্নত ও শক্তিশালী সাবমেরিন আছে সে দেশ তত বেশি এগিয়ে থাকবে। বলা হয় একটি সাবমেরিনের ক্ষমতা 10টি যুদ্ধজাহাজের সমান। আধুনিক যুদ্ধে সাবমেরিনের এই গুরুত্ব বিবেচনায় বাংলাদেশও সাবমেরিনের সক্ষমতা বাড়াচ্ছে। এমনকি বাংলাদেশও চীনের সহায়তায় শক্তিশালী একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করছে। আর এই বিষয়টি ইঙ্গিত করে বাংলাদেশ আরও নতুন কয়েকটি সাবমেরিন বহরে যুক্ত করতে চলেছে। বর্তমানে বাংলাদেশ নেভির হাতে মোট 2টি সাবমেরিন রয়েছে। বাংলাদেশের হাতে থাকা এই 2টি সাবমেরিন কতটা শক্তিশালী এবং যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। সেই সাথে বাংলাদেশ আরও নতুন করে 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের জলসীমা যেহেতু ভূমির থেকেও বেশি, তাই নৌশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের হাতে বর্তমানে মোট 2টি সাবমেরিন রয়েছে। আর এই সাবমেরিনগুলো হলো মিং ক্লাসের। মিং ক্লাস ন্যাটোর দেয়া নাম। চীন এগুলোকে টাইপ 035 সাবমেরিন বলে, যেগুলো সোভিয়েত রোমিও ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি করা। বাংলাদেশের সাবমেরিনগুলো টাইপ 035G মডেলের, যেগুলো 1990 সালের পরে তৈরি করা হয়েছে। এগুলোর ওজন 2110 টন, দৈর্ঘ্য 250 ফিট এবং প্রস্থ 25 ফিট। আর এই সাবমেরিনগুলো ডিজেল ইঞ্জিনের সাহায্যে চলে। বাংলাদেশের এই সাবমেরিনগুলো পানির প্রায় 1000 ফিট গভীর পর্যন্ত ডুব দিতে পারে। এত গভীরে থাকার ফলে সহজে শত্রুরা একে শনাক্ত করতে পারে না। আসুন এবার আমরা এই সাবমেরিনের অস্ত্রশস্ত্রগুলো এক নজরে দেখে নেই। বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনে 8টি 533mm টর্পেডো টিউব রয়েছে। এটি মোট 14টি এন্টিশিপ অথবা এন্টি সাবমেরিন টর্পেডো বহন করতে পারে। এই সব টর্পেডোর সাহায্যে শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন ধ্বংস করা যায়। এমনকি এইগুলো মডিফাই করে ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা সম্ভব, যদিও বর্তমানে বাংলাদেশের কাছে কোনো রকম ক্রুজ মিসাইল নেই। আর সাবমেরিনের টর্পেডোর সাথে আছে 27 থেকে 28টির মতো নেভাল মাইন। এগুলো দিয়ে সমুদ্রের পথ অবরোধ করা যায়। নৌ ব্লক বা নেভাল ব্লক দেবার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী। সাবমেরিনের এই শক্তিগুলো সম্পর্কে জানা গেলেও সাবমেরিনের অধিকাংশ কৌশলই গোপন রাখা হয়, যেমন বাংলাদেশের। আচ্ছা, আরেকটা বিষয় আমি না বলে পারছি না রিসেন্টলি। দেখুন, একটা বিষয় কিন্তু খুবই কমন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সামরিক যে সক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই হাইড করে রাখা হয়। এখানে কিন্তু একটা বেনিফিট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখুন, এতে করে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত কিংবা মিয়ানমার, মানে কেউ জানতে পারবে না বিষয়টা আসলে কি রয়েছে বা কি আছে। এই বিষয়টা কিন্তু এক হিসেবে ভালো। তো যাই হোক ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। এই সাবমেরিনগুলোর রেঞ্জ কিন্তু প্রায় 200 থেকে 250 কিলোমিটার। অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটার দূরে থেকেই কিন্তু বাংলাদেশের সাবমেরিনগুলো ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলোকে শনাক্ত করতে পারবে এবং প্রয়োজনে টর্পেডো নিক্ষেপ করে সেগুলোকে ধ্বংস করে দেবার মতো সক্ষমতাও বাংলাদেশের সাবমেরিনগুলোর রয়েছে।
আর আমি আগে বলেছি বাংলাদেশের হাতে থাকা দুটি সাবমেরিনই কিন্তু ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন। সাধারণত এইগুলো আক্রমণাত্মক ও হুমকির কাজে ব্যবহার করা হয়, আর এই কারণে সাবমেরিনগুলো মাইন ও টর্পেডো দ্বারা সুসজ্জিত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের শক্তিশালী দুটি প্রতিপক্ষ রয়েছে, একটি ভারত এবং অন্যটি মিয়ানমার। আর এই দুই দেশের পক্ষে বাংলাদেশের এই সাবমেরিনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, চলুন সে সম্পর্কে জেনে নিই। আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু নৌ পরাশক্তি। তাদের হাতে কিন্তু দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং প্রায় 19টির মতো সাবমেরিন রয়েছে, আর এর মধ্যে দুইটি পরমাণু চালিত সাবমেরিন। বিপরীতে বাংলাদেশের আছে দুইটি পুরনো মডেলের মিং ক্লাস সাবমেরিন। ফলে ভারতের 19টি সাবমেরিনের বিপক্ষে কখনোই বাংলাদেশের দুইটি সাবমেরিন পারবে না। তবে এটা সত্য যে ভারত কিন্তু একসাথে 19টি সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ ভারতের বেশিরভাগ সাবমেরিনই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতেই ফুরিয়ে যায়, এবং বাকি খুব বেশি হলে সর্বোচ্চ 6 থেকে 7টি সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে ভারত। আর বাংলাদেশের দুইটি সাবমেরিনের পক্ষে কখনোই 6 থেকে 7টি সাবমেরিনকে মোকাবেলা করা সম্ভব নয়। তাই বাংলাদেশের প্রয়োজন পড়বে আরও নতুন 4টি সাবমেরিনের। অর্থাৎ বাংলাদেশের হাতে বর্তমানে 2টি সাবমেরিন রয়েছে, আরও নতুন 4টি সাবমেরিন কিনলে মোট 6টি সাবমেরিন থাকলে আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো। এখন প্রশ্ন হলো, মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের 2টি সাবমেরিন কি যথেষ্ট? এর উত্তর হলো না। আপনারা হয়তো জানেন যে বর্তমানে মিয়ানমারের হাতে মোট 3টি সাবমেরিন রয়েছে। মিয়ানমার নতুন করে আরও একটি সাবমেরিন ক্রয় করেছে ভারত থেকে। সব মিলিয়ে মিয়ানমারের হাতে এখন 3টি সাবমেরিন রয়েছে, আর 3টি একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের থেকেও কিন্তু অর্থনীতিতে পিছিয়ে রয়েছে মিয়ানমার। কিন্তু মিয়ানমার তাদের বিমান বাহিনী বলুন, তাদের নৌবাহিনী বলুন, এই বাহিনীগুলোর মধ্যে কিন্তু বেশ খরচ করছে। তারা কিন্তু নতুন নতুন অনেক কিছু নিয়ে আসছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের সেরকম ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই যে দুইটা সাবমেরিন সেগুলো কিন্তু অনেক আগের, অনেক পুরনো, এবং বিমান বাহিনীর দিকে তাকালেও কিন্তু একই কথা, অনেক পুরনো যুদ্ধবিমান। আমার মতে বাংলাদেশের সরকারের দায়িত্বে যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অবশ্যই এই বিষয়গুলোতে ফোকাস করা উচিত। হ্যাঁ, তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। সাবমেরিনের মোকাবেলায় বাংলাদেশের 2টি সাবমেরিন যথেষ্ট নয়, তাই আমরা সাবমেরিন সক্ষমতায় মিয়ানমারের চেয়েও পিছিয়ে আছি। তাই এখন আমাদের নতুন সাবমেরিন ক্রয় করা ছাড়া আর কোনো অপশন হাতে খোলা নেই। আর আপনি জানলে খুশি হবেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয় বিবেচনা করে নতুন আরও 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে, আর যেগুলো হবে কোরিয়ার টাইগার ক্লাস সাবমেরিন। আর এগুলো সবগুলোই আপডেটেড সাবমেরিন, এবং এই সাবমেরিনগুলোর সাহায্যে আমরা খুব সহজেই ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারবো। বাংলাদেশের আপকামিং নতুন 4টি সাবমেরিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, বাংলাদেশের কাছে যে 2টা সাবমেরিন রয়েছে সেগুলো কিন্তু ফেলনা নয়। হ্যাঁ, এই 2টা সাবমেরিন কিন্তু খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত। ভারতের হিসাবে এখন আমি বাংলাদেশকে টানছি না, কারণ আলাদা, এটা আলাদা। কেন আলাদা বলছি? কারণ ভারতের কাছে রয়েছে 19টির মতো সাবমেরিন, যেগুলো খুবই পাওয়ারফুল। এর মধ্যে পরমাণু সাবমেরিনও রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখন বাংলাদেশকে ভারতের মধ্যে টানছি। বাট মিয়ানমার অর্থনীতিতে পিছিয়ে থাকার পরেও মিয়ানমারের কাছে 3টে সাবমেরিন, আর বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে থাকার পরেও বাংলাদেশের কাছে 2টা সাবমেরিন, তাও পুরনো মডেলের। এই সব কিছু বিচার বিবেচনা করে অবশ্যই কিন্তু বাংলাদেশকে এই বিষয়গুলোতে ফোকাস দিতে হবে। দেখুন, না হলে যে কোনো সময় যে কোনো ঝামেলা ঘটে যেতে পারে। কারণ বর্তমানে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই, আর মিয়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক হলেই ভালো ছিল না সেরকম ভাবে। এর মধ্যে তো রোহিঙ্গা ইস্যু রয়েছে। এই সব কিছু মিলিয়ে দুই দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক এখন আর ভালো নেই। তো যাই হোক ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে এই সাবমেরিনগুলোর বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।